যেই পলিটিশিয়ানরা 57 বছর ধরে আমাদেরকে এই অবস্থায় রাখছে, যারা আমাদেরকে 57 বছরে কোনোদিন দুর্নীতি মুক্ত তো দূরের কথা, দুর্নীতি কমের কোনো দিতে পারে নাই, প্রশাসন দিতে পারে নাই, আমাদের প্রতিটা জায়গায় আপনার ঢুকে গেছে। এবং দুর্নীতি মানে খালি আর্থিক দুর্নীতি নয়, মেন্টাল দুর্নীতিও, কম্পিটেন্স নাই, সেই রাজনীতিবিদদেরকে উনি ডেকে উনি তাদের হাতে তুলে দিতে চাইছেন। ক্ষমতা হস্তান্তর না করে, ফর্মালি কোনো কিছু না করে দেশ ছেড়ে চলে যাওয়াটা, এটা দেশের জন্য আমি মনে করি একটা বেইজ্জতের ঘটনা। এই কান্ট্রিতে যখন আমি এটা বলেছিলাম এক সময় যে উনি কি সার্বভৌমত্বের জন্য মানুষ কিভাবে রক্ত দেয় এটা বুঝে। আসসালামু আলাইকুম, আমি মেজর আমিন আহমেদ আফসারি আপনাদের সবাইকে মুক্তির কথা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সম্প্রচারিত হচ্ছে নিউজ 24 থেকে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন জুলাই মাস চলছে। গতকাল আমাদের আবু সাঈদ এবং ওয়াসিম আকরামের শহীদ হওয়ার দিন। তাদের সাথে আরও অনেকেই শহীদ হয়েছেন। বিশেষ করে আমাদের এই জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, তারা যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, অনেক শিশু এবং যুবক জনতা, তাদের সবাইকে স্মরণ করে আমি আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকে যে বিষয় সেটা হলো ফেরা না ফেরার রাজনীতি, আমাদের মুক্তির পথ। অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, যেখানে আমরা 5ই আগস্ট থেকে শুরু করে অদ্যাবধি আমাদের যে রাজনৈতিক যে পরিস্থিতি দাঁড়িয়েছে তা আমরা পর্যালোচনা করব, বিশ্লেষণ করব। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সাথে আজকে অত্যন্ত বিজ্ঞ দুইজন আলোচক আছেন। আমার একেবারে ডান দিকে আছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল আলম, রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষক এবং অত্যন্ত পোর খাওয়া এবং আমি বলবো নির্যাতিত, পরে হয়তো আরো ভালো জানতে পারবেন, একজন সংগ্রামী অফিসার। আমার বাঁ দিকে আছেন, আপনারা চেনেন অনেকে, মিডিয়া ব্যক্তিত্ব বলা যায়, অত্যন্ত সুদর্শন এবং অত্যন্ত বলবো স্পষ্টভাষী এবং সুন্দর কথা বলেন। দেশপ্রেম তার কথায় প্রকাশ পায় এবং কাউকে কোনো ভয় করেন বলে মনে হয় না, একমাত্র আল্লাহকে ছাড়া। উনি স্পষ্ট কথা বলেন দেশের জন্য। তিনি আর কেউ নন, একজন কূটনীতিবিদ এবং উনি হলেন আমাদের প্রিয় সাকিব আলী। আপনাকে স্বাগত, আপনাদের দুইজনকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো 5ই আগস্ট 2024 একটা দেশের প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, তার এমপি বৃন্দ, সচিবালয়ের বড় বড় সচিব, সামরিক বেসামরিক অফিসার, ডাকসাই সাংবাদিক, এমনকি জাতীয় মসজিদের খাদেম পর্যন্ত পালিয়ে গিয়েছেন। আমাদের একবার ভেবে দেখা দরকার দর্শকবৃন্দ, যে একটা দেশের, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এই ঘটনাটা ঘটলে কি হতো। তারপরেও আমরা অনেক চড়াই উতরাইয়ের পরে স্যার আমরা ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু ঘুরে দাঁড়ালেও আমাদের পরিস্থিতি, যেমন এখনো ছাত্ররা একটা অস্বস্তিতে আছেন এবং দেশটা যেন এই রাজনৈতিক স্থিতিশীলতা এখনো আসছে না, কারণ আমরা দোষারোপের রাজনীতি, খুনাখুনি রাজনীতি এবং প্রকৃত রাজনীতিতে ফিরে আসতে পারছি না। আপনার মতামত কি স্যার? ধন্যবাদ মেজর আফসারি, আজকের এই অনুষ্ঠানে আমাকে এবং আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব সাকিব ভাইকে দাওয়াত করার জন্য। আমি আপনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আমাদের যারা সূর্য সন্তান, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম সহ অসংখ্য মায়ের বুক খালি করা, যারা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালেন, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। পরিবারের প্রতি আমাদের সমবেদনা। সেই আত্মত্যাগের বিনিময়ে কিছু পাওয়ার জন্য তারা ঈশ্বর সংগ্রাম করেনি, তারা সংগ্রাম করেছে সাধারণ মানুষের জন্য, দেশের জন্য। সুতরাং তাদের কাজকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। আপনি অত্যন্ত একটা মহেন্দ্রক্ষণ এসে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা
তার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া, আমি পলায়ন না বললে বলবো যে চলে যাওয়া, বিদায় নেওয়া, এটা ক্ষমতা হস্তান্তর না করে, ফর্মালি কোনো কিছু না করে দেশ ছেড়ে চলে যাওয়াটা, এটা দেশের জন্য আমি মনে করি একটা বেইজ্জতের ঘটনা। এটা ইজ্জত সম্মত করার ঘটনা নয়। দেশের ইমেজকে উনি নষ্ট করে গেছেন। উনি বলেছেন, বারবার বলেছিলেন যে আমি বঙ্গবন্ধু কন্যা, আমার চাওয়া পাওয়ার কোনো কিছু নেই। আমরা সেটাকে আস্থা রেখেছি, পালায় না। এবং উনি শুধু সেটা নয়, উনি বলেছিলেন আমি বঙ্গবন্ধু কন্যা, আমার চাওয়া পাওয়ার কোনো কিছু নাই। দেশের মানুষ তার উপর আস্থা রেখে ওনাকে ভোট দিয়ে 2008-এর নির্বাচনে তাকে ক্ষমতায় এনেছিল। তার আগেও তিনি ক্ষমতায় ছিলেন, কিন্তু 17 বছর দেশ শাসনে তিনি দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন যেখানে তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। ওনার ক্যাবিনেটের সদস্যরা নৌকা করে চলে যাওয়ার সময় সাধারণ সৈনিকদের কাছে ধরা পড়ল এবং কোমরে রশি বেঁধে হাত করে পরিয়ে তাদেরকে পলাতক অবস্থা থেকে তাকে উদ্ধার করা হচ্ছে। ওনার সময়ে নিয়োগপ্রাপ্ত একজন বিতর্কিত বিচারপতি, যিনি কলাপাতার মধ্যে দিয়ে উনি দেশ ছেড়ে পালাচ্ছেন, এই মানিকের কথা বোধহয় আপনি বলছেন। তাই বলছি। এরকম অসংখ্য ঘটনা যেগুলো ঘটেছে, জাতি হিসেবে আমরা গর্বের জায়গা থেকে সরে গিয়ে একটা অপমানের জায়গাতে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। বিশ্ববাসী দেখেছে এই ঘটনাগুলো। এটা বাংলাদেশের মানুষের জন্য খুব কষ্টের। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ব্যথিত হয়েছি যে একজন সরকার প্রধান, তার পুরো ক্যাবিনেট সহ এভাবে পলায়ন করা, দেশ ছেড়ে চলে যাওয়া ইতিহাসে খুব বিরল ঘটনা এটা। তো সুতরাং আমরা একদিকে কষ্ট, অন্যদিকে আমাদের সফলতা। সূর্য সন্তানরা যেই আত্মহুতি দিয়ে দেশকে পুনর্গঠিত করার স্বপ্ন নিয়ে যে এগিয়ে আসলেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি দুটো কথা বলতে চাই। একটা হলো, পলায়নের পরে বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হলো। উনি আসতে চান নাই, আমরা অনেকে কষ্ট করে আমরা তাকে আনলাম এবং উনি সর্বাত্মক চেষ্টা করেছেন যে দেশকে একটা রাইট লাইনে তোলার জন্য, এবং অনেক সফল হয়েছে। অনেকেই, বিশেষ করে অনেক রাজনীতিবিদ তখন বিশ্বাস করতে পারেননি যে উনি সঠিক সময় নির্বাচন দিয়ে দেশকে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আনবেন। অনেকেই বলেছিলেন যে উনি 5 বছর থাকবেন, 10 বছর থাকবেন, উনি ক্ষমতালোভী, উনি এই করবেন সে বলেছেন। আর আমরা যারা ডক্টর ইউনূসকে একেবারে ছোটবেলা থেকে চিনি, আমার একটু সুবিধা হচ্ছে স্যারকে আমি চিনি এই জন্য যে আমার বাড়ি ওনার বাড়ি কাছাকাছি, চট্টগ্রামের হাটহাজারী উপজেলাতে আমাদের বাড়ি, স্যারের বাড়ির পাশে আমার বাড়ি, সেই হিসেবে চিনি। 75 সালে যখন আমরা একই নির্বাচনী এলাকা, 75 সালে যখন ইউনিভার্সিটি কলেজে ভর্তি হলাম, স্যার তখন ইকোনমিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তখন থেকে স্যারকে চিনি। জোবরাতে যখন তিনি গ্রামীণ ব্যাংকের শুরু করলেন, সেখান থেকে স্যারকে চিনি, বিভিন্নভাবে ওনাকে চিনি। স্টাফ কলেজে যখন এক সময়, মিরপুর স্টাফ কলেজে আমরা যখন এক সময় ছাত্র ছিলাম, পরবর্তী সময় যখন ফ্যাকাল্টিতে ছিলাম, স্যার ওখানে সবসময় আসতেন, তার সাথে ইন্টারাকশন করার সুযোগ হয়েছে। তো আমার কখনো ব্যক্তিগত মনে হয়নি যে ডক্টর ইউনূস ক্ষমতালোভী এবং উনি ক্ষমতা ধরে রাখবেন, নির্বাচন দিবেন, আমার মনে হয়নি। এবং তাই প্রমাণিত হলো, আমি যে সময় নির্বাচন দেওয়ার কথা সেই সময় নির্বাচন দিলেন। দেশের জনগণ একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে। নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এটা থাকতে পারে, অস্বাভাবিক নয়, ওই বিতর্কে আমি যাব না। কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা দেশের সরকার গঠিত হলো। এই সরকারের উপরে মানুষের আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা, একটা আশা ভরসা নিয়ে তারা এই সরকার পরিচালনা করার জন্য দায়িত্ব আসছেন। আমি 1 মিনিট বলে শুধু শেষ করব, এই পর্যায়ে শেষ করতে চাই। সেটা হলো যে আশা ভরসার মধ্য দিয়ে আমাদের শহীদরা আত্মহুতি দিলেন, আমরা আশা করব এই সরকার প্রত্যেকটি পদে পদে এই শহীদদের রক্তের সাথে যাতে করে তারা কোনো প্রকারে কোনো ধরনের অবমাননা না করে। বেইমানি শব্দ আমি বলতে চাই না, বাট আমি বলতে চাই যে তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাগুলো বাস্তবিত যাতে করে হয়, দেশের মানুষ যাতে করে আর পূর্বের অবস্থানে ফিরে না যায়, এই অবস্থা যাতে করে দেশে বিরাজ করে,
আমি সেই আশা এই সরকারের কাছে রাখবো। আর শেখ হাসিনা ফিরে আসার যেই একটা প্রেক্ষাপট তৈরি এখনো পুরোপুরি হয়নি, আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি আসা উচিত, আইনের আশ্রয় নেওয়া উচিত। বিকজ সরকারিভাবে ভারতের কাছে জানানো হয়েছে যে তাকে ফেরত দেওয়া হোক, এবং এখানে ভারত সরকার যদি ওনাকে আটকে রাখার কোনো কিছু করে সেটা সঠিক হবে না। এটা আমাদের সাকিব আলী ভাই আরও ভালো বলতে পারবেন। কূটনৈতিক শিষ্টাচারের বহির্ভূত হবে এটা। দেশের মানুষ চাই যে তিনি ফিরে এসে আইনের আশ্রয় নিক। আমি এটাও বলতে চাই যে কি ওনার উপরে যাতে করে কোনো অন্যায় না হয়, আইনের শাসনের যতটুকু উনি অধিকার পাওয়ার কথা উনি পাবেন, বিচার নিশ্চিত হোক। উনি যদি অন্যায় করে থাকেন, যেটা আমরা মনে করছি অন্যায় করেছেন, এটা বিচারের মাধ্যমে সেটার সমাধান হোক। ধন্যবাদ স্যার, এটাই আমি এই পর্যন্ত আপনাকে আমি সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন স্যার। কিন্তু আমি সাকিব ভাইয়ের কাছে যাব, তার আগে আপনাকে একটা প্রশ্ন করে রেখে যেতে চাই যে ৭১-এ স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে আমাদের যারা ভেটারান, আপনার আমার মতো উনিও ভেটারান, আমাদের একটা অবদান ছিল, অগ্রণী ভূমিকা ছিল আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে। তখন ওটাকে পরে জনযুদ্ধ নাম দেওয়া হলো, অর্থাৎ জনগণ এবং ভেটারান যারা আজকে, তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এই বর্তমান সময়ে আমাদেরই কিছু সদস্য এমন কিছু কাজ করেছে যে ৩ জন জেনারেল এখন ক্যান্টনমেন্টে আছে আপনার কলকাতায়। লিবারেশনের ওয়ারের সময় আমাদের বড় বড় নেতা ওসমানী স্যারকে সহ কাউকে কোনো ক্যান্টনমেন্টে তারা স্থান দেয়নি, অফিসার মেস দেয়নি, এখন তারা দিচ্ছে। আমার প্রশ্নটা হলো, একটা অদৃশ্য শক্তি এই সেনাবাহিনীকে ধ্বংস করা এবং সেনাবাহিনীকে সিভিল সোসাইটি থেকে বিচ্ছিন্ন রাখা, অর্থাৎ ডিভাইড এন্ড রোল, এই অবস্থায় এবং বর্তমান রাজনৈতিক অবস্থায় আমাদের ভেটারানদের করণীয় কি? অর্থাৎ এই অবসরপ্রাপ্ত আমরা যারা আছি, আপনি অনেকেই জানে যে এই যে আর্মি অফিসার যারা দোষারোপ হয়েছে আজকে জেলে যাচ্ছে আসছে, এটা দেখে। কিন্তু আপনার মতো যারা দেশের কথা বলতে গিয়ে 10 বছর জেলে ছিল, আয়না ঘরে ছিল, তাদের কথা কিন্তু এইভাবে আসে না। সুতরাং আমাদের যেমন 2-একটা ত্রুটিও আছে এবং কৃতিত্বও আছে, কিন্তু ত্রুটিগুলো ঘটেছে কিন্তু সেনাবাহিনী থেকে বের হয়ে, র্যাব, ডিজিএফআই, অন্য প্রতিষ্ঠান থেকে। এটা আমাদের বেসামরিক ব্যক্তিরা অনেকেই জানে না যে ওটা সরাসরি সরকারের অধীনে, সেনাবাহিনীর প্রধানের অধীনে নয়। আমি আসবো আপনার কাছে স্যার। সাকিব আলী ভাই, স্যার আপনাকে আমরা সবাই চিনি, আপনি মানে অনেক কিছু ঘটে যেতে পারে, আপনি মিথ্যা বলবেন না, আপনি দেশের পক্ষে ছাড়া বিপক্ষে কোনো কথা বলবেন না। আজকে আমরা যে পরিস্থিতিতে আছি, আপনি একজন ভেটারান, আপনি আমাদের উচ্চ পর্যায়ের একটা প্রশিক্ষণ ইনস্টিটিউশনে আমাদেরকে পড়িয়েছেন। আপনার সাথে কিন্তু আমাদের সিভিল মিলিটারি রিলেশন অত্যন্ত শক্ত। একটা জাতি কিন্তু এই 2টা গ্রুপ একসাথে কাজ না করলে সেই জাতি ঘুরে দাঁড়াতে পারে না। উন্নত দেশগুলো সাই করছে। তো এখন আমি আপনার কাছে ওই একই পরিস্থিতি, আজকে 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি, এখান থেকে আমাদের উত্তরণের পথ কি? জি জি, ধন্যবাদ। কর্নেল দিদার, মেজর আফসারি, আপনার তো আমাদের 2 জনের, আমি বলবো আমার সেনাবাহিনীর ব্রাদার, দুজনকে ধন্যবাদ। আমার মনে হয় দিদার ভাই, ওই আপনি যেটা উনাকে প্রশ্ন করছিলেন যে বিপ্লবটা এখনো এটার রিফ্লেকশনটা পুরোপুরি দেখা যাচ্ছে না কেন, প্রতিফলন দেখা যাচ্ছে না কেন, তো দিদার ভাই তো একটা আপনার মোটামুটি আশাবাদী একটা ইয়ে রাখছেন আর কি। হ্যাঁ, ইটস ফাইন। আমি মনে করি পজিটিভ চিন্তা করেছেন উনি পজিটিভ চিন্তা করেছেন। আমি একটু, হ্যাঁ, যেহেতু উনি করেছেন, আমি একটু ক্রিটিক্যাল হই, আর একটু স্পষ্ট হই। হ্যাঁ, তো সে স্পষ্টতার ইয়েতে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে, আপনারা হয়তো জানেন, আমি কিন্তু কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না। আমি মনে করি আমরা সবাই ডিভাইন বিইং, হেভেনলি বিইং, এবং আমরা এখানে একটা বিরূপ অবস্থায় পড়ছি, পড়া নানান রকম ভাবে আমরা চেষ্টা করি। সুতরাং আমাদের কাজের আমরা সমালোচনা করতে পারি যে এটা হয়তো ঠিক মতো হয় নাই, বা আর ভালো হতে পারতো, বা অন্যভাবে দেখা যেত, কিন্তু আমরা মানুষের ইয়ে করি না।
তা এটা বলে আমি শুরু করি, সেটা হচ্ছে যে আসলে ইয়েটা কি ছিল আপনার এই যে বিপ্লবটা সম্পর্কে আমি আজকাল খুব, আমার এটা দুঃখ দেয়, আমাকে খুবই দুঃখ দেয়। তো আমি বিপ্লব নিয়ে কয়েকটা কথা বলতে চাই, কারণ আজকে আমরা সেই আবু সাইদ, ওয়াসিম ওদের কথা বললাম, আরো কতজন যে মারা গেছেন, আহত হয়েছেন। আমি যখন এই 5ই আগস্টের পরে প্রথম, জাস্ট একটা কথা বলে শেষ করি এখানে, এই বলে এটা 5ই আগস্টের পরে আমি প্রথম ভাবলাম যে আমি দুটো জিনিস নিয়ে কাজ করব। তখন দুটো জিনিস নিয়ে, একটা ছিল আহতদের চিকিৎসা এবং আরেকটা ছিল বিডিআর এর এটার একটা সুরাহা, মানে এটার একটা সুরাহা তো না, মানে এটার একটা জবাবদিহিতা এক ধরনের হোক। তো আমি ওই ডিসেম্বরে, আগস্টের পরে ডিসেম্বরে আমি সামহাও তখনকার স্বাস্থ্য উপদেষ্টার দেখা করলাম। আমি স্বাস্থ্য উপদেষ্টাকে বললাম যে আপনি বলছেন যে আপনারা এটাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছেন, এটা কিন্তু ডক্টর ইউনূসও বলেছিলেন। তো অগ্রাধিকার দিচ্ছেন, তো আমি তো আসছি হচ্ছে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, আমি তো একটা আমলা ছিলাম, এক সময় কূটনীতিক ছিলাম, আমলা ছিলাম। তা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নূরজাহান বেগমকে বললাম, তো বললেন কি? ওখানে আরো সেক্রেটারি ছিল, এরা আমাদের জুনিয়রই এখন। তো বললাম যে আপনার বাজেট কত, আহতদের জন্য বাজেট কত? উনি কথা বলতে পারছেন না, উনার বাজেট নেই। আমি বললাম আপনার যদি বাজেট না থাকে তার মানে আপনার অগ্রাধিকারে এটা জিরো, অ্যাজ ফার এজ আই এম কনসার্ন। আমরা যারা অফিসার ছিলাম, আপনি যদি বলেন এখানে টাকা নাই, তার মানে এটা আপনার কোনো অগ্রাধিকারই নেই। এবং আমি এটা উনাকে ডাইরেক্টলি বলি নাই, কিন্তু আমার বাইরে বোধহয় বলেছে যে এইটা, এবং আমি তখন উনাকে তো 2 ঘন্টা ধরে আমাদের মিটিং হয়েছে। লাস্টে উনি আমাকে বলছেন যে টাকা কোথায়? তাই আমি বললাম যে আপনি ঘাটতি বাজেট চালান, আমাদের এখানে তো আর সারপ্লাস বাজেট হয় না, ঘাটতি বাজেট হয়। তো আপনি বন্ড ইস্যু করবেন, আপনি 1000 কোটি টাকার বন্ড ইস্যু করেন, আপনার খরচ হবে 100 কোটি টাকা, উইচ ইজ দ্য ইন্টারেস্ট পেমেন্ট। হ্যাঁ, আপনার খরচ হবে, কিন্তু আপনি ধার করবেন বেশি, ওই ধার করে টাকা দিবেন। সাথে সাথে ওই চুপ, আর কথা বলতেছে না। তো আমি যেটা বলতে চাই যে আমি মনে করি ডক্টর ইউনূস ভালো করে চালান নাই। আমি ওনাকে করাচির থেকে চিনি, আমি যখন করাচিতে ছিলাম উনি গেছিলেন, আমি ওনার সাথে 24 ঘন্টা কাটিয়েছি। আমি কিছু কিছু জিনিস ওনার মধ্যে দেখেছি যেটা আমার কাছে আসলে ভালো লাগে নাই। হ্যাঁ, হি ইজ এ গ্রেটলি ম্যান, আন্তর্জাতিকভাবে হইতে পারেন, অনেক কিছু হইতে পারেন, বাট আমার কাছে একটা জিনিস ওনার মনে হয়েছে আমার, যে উনি মানুষের প্রতি কতটুকু ফিল করেন, গরিব মানুষের প্রতি। যেমন ধরেন না, হোটেলের যে যারা ওয়েটার থাকে, আমি কিন্তু এগুলোর দিকে খেয়াল করি। আপনি যে বাক্সটা আপনাকে ক্যারি করে রুমে নিয়ে যায়, তাকে কি, সে যখন দাঁড়ায় থাকে তাকে কি আপনি $2 দেন নাকি দেন না? আমি এগুলো খেয়াল করি। তো যাই হোক, আমি দেখলাম। এনিওয়ে, আমার কাছে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনূসও কিন্তু যখন হি মাইট হ্যাভ হ্যাড মেনি গুড ডিজায়ার্স, কিন্তু উনি যখন ওই যে ইয়ের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন নুরুল কবির সাহেবের সাথে, আপনি যদি মনে পড়ে, উনি কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছিলেন না। উনি আসলে, আমি যেটুকু বুঝি যে উনি কিন্তু এগুলো নিয়ে চিন্তা করেন না, দেশ নিয়ে। ওই যে দিদাভাই বললেন যে উনি হতেও চান নাই, দিদাভাই একটু আগে বলেছেন হি ওয়াজ নট প্রিপেয়ার্ড, এবং যাকে চিনি তাকে দিয়েছে। এটা হয় না, ছেলে খেলা নয়, এটা ছেলে খেলা নয়। আমি যাকে চিনি তাকে দিয়েছি না। এবং উনি কি করেছেন, উনি বিদেশের থেকে কয়েকজনকে শিক্ষিতকে নিয়ে আসছেন। দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট আওয়ার কান্ট্রি। এই কান্ট্রিতে যখন আমি এটা বলেছিলাম এক সময়, যে উনি কি সার্বভৌমত্বের জন্য মানুষ কিভাবে রক্ত দেয় এটা বুঝে? কিন্তু সাকিব ভাই, এটা বলে শেষ করি, এখানে আসি। আমাদের এখানে ছিল যখন এই যুদ্ধটা শুরু হয়, এই যুদ্ধটাতে ইট ওয়াজ প্রবাবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট আওয়ার অফ বাংলাদেশ। ফাইনেস্ট আওয়ার, আমি 71-ও দেখেছি, ফাইনেস্ট আওয়ার। এবং কেন, এটা আমি আর পরে যাব, কিন্তু ওইটাতে ছিল খালি ভালোত্তর থেকে তারা যুদ্ধটা করেছিল। কিন্তু যারা যেখান থেকে যুদ্ধটা করছিল সেখানে কিন্তু কোনো খারাপ কিছু ছিল না, ভালোত্বই ছিল। যখন এই বিপ্লবটা শেষ হইল 5ই আগস্টে আমি মনে করি যে তখন স্টুডেন্ট লিডারদের 3 দিন কিন্তু সরকার ছিল না। হ্যাঁ, এবং এই সময় কিন্তু স্টুডেন্ট লিডাররা আসিফ নজরুল সাহেবের সাথে গেছেন প্রধান প্রথম কথা হচ্ছে, আমি মনে করি, এখন আমি বলতেই পারি কারণ আমি ওনাদেরকে করতে দিচ্ছি, আমাকে কেউ ডাকে নাই, কিন্তু আমি তো দেখছি আসিফ নজরুল সাহেব হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট হাউ আ ব্যুরোক্রেসি ওয়ার্কস। উনি আসছেন ইউনিভার্সিটি থেকে,
এবং উনাদেরকে স্টুডেন্টদেরকে আর্মি চিফ বলেছেন যে অ্যাকর্ডিং টু নাহিদ, যিনি উনি পার্লামেন্টে বলেছেন যে হয় সাংবিধানিক সরকার হবে, না হলে সামরিক সরকার হবে। তার মানে বাংলাদেশে কখনো বিপ্লবী সরকার হইতে পারবে না, অ্যাজ ফার এজ হি ইজ কনসার্ন। আজকে যে কিছু হয়নি তার জন্য প্রধান দায়িত্ব পড়বে প্রধান চিফের উপরে। আপনি বলতে পারেন, হ্যাঁ আমরা বলতে পারি যে চিফ কি জানে। ইটস ট্রু যে চিফ আসলে পলিটিক্যাল প্রসেস বুঝে না। উনি যেটা করছেন, যেই পলিটিশিয়ানরা 57 বছর ধরে আমাদেরকে এই অবস্থায় রাখছে, যারা আমাদেরকে 57 বছরে কোনোদিন দুর্নীতি মুক্ত, তো দূরের কথা দুর্নীতি কমের কোনো দিতে পারে নাই, প্রশাসন দিতে পারে নাই, আমাদের প্রতিটা জায়গায় আপনার ঢুকে গেছে। এবং দুর্নীতি মানে খালি আর্থিক দুর্নীতি নয়, মেন্টাল দুর্নীতিও, কম্পিটেন্স নাই, সেই রাজনীতিবিদদেরকে উনি ডেকে উনি তাদের হাতে তুলে দিতে চাইছে। তারপরে উনি ডক্টর ইউনূসের হাতে দিয়েছে, ডক্টর ইউনূসও তাদের হাতেই তুলে দিয়েছে। আমি যেটা বলতে চাই যে আমাদের এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, আরেকটা জিনিস আপনার বলতে হবে যে আমাদের বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন যে ক্রিটিক্যাল অ্যানালিসিস কিন্তু খুব একটা করা হয় না। আমরা কিন্তু হাসিনার সময় বলতাম যে শেখ মুজিবের সময় থেকে শুরু করা হয়েছে যে বাংলাদেশের মানুষকে ইংরেজিতে বলে ইনফ্যান্টালাইজ, শিশুতোষের মতো, শিশুর মতো। হ্যাঁ, এক একজন এক একটা স্লোগান, মানে অর্থাৎ প্রতিটা জিনিসের মধ্যেই ভালো মন্দ আছে, প্রতিটা জিনিসের মধ্যে কম বেশি। এইটা কিন্তু আমরা বুঝতে চাই না। আমাদের এখানে যেটা হয়েছে, যখন ইনফ্যান্টালাইজ পিপলকে যখন দিছে এই যে বিপ্লবের পরে কি যে করতে হবে, উনারা বুঝে নাই। আমার মতে এটা অনেক ইমাজিনেটিভলি করা যেত এবং এখানে আরেকটু আলোচনা করা উচিত ছিল। আমরা এখনো বিপ্লবের পর থেকে সম্পূর্ণ সরে গেছি। এখনো আমার মনে হয় পুরনো অ্যাপারেটাস আছে, পুরনো ওয়ে অফ থিঙ্কিং আছে, পুরনো ওয়ে অফ ডুইং আছে। ধন্যবাদ আপনাকে। সাকিব ভাই, আমাদের একটু থামতে হচ্ছে, বিরতিতে যাব। কিন্তু আপনি যে বললেন যে ডক্টর ইউনূসের কথা বললেন, সেনাপ্রধানের কথা বললেন, সেনাপ্রধান কিন্তু বোধহয় ইতিহাসে এই 3 দিন মুক্ত ছিলেন, তার উপরে কেউ ছিল না বলার, তাই না? তখন তাকে একটা দায়িত্ব নিতে হয়েছিল, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দেশটাকে কিভাবে রক্ষা করা যায়। সেখানেও ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমরা কি ডক্টর ইউনূস বা কোনো ব্যক্তি 2-3 জনকে দোষারোপ করে মুক্ত হব? আমাদের দেশের মালিক হিসাবে আমাদের তো 2টা শ্রেণী আছে, একদম সাধারণ মানুষ আর আপনাদের মতো যারা এলিটস। আমাদের কি কোনো দায়িত্ব ছিল না? আমি আসবো পরে। শুধু কোনো ব্যক্তিকে দায়ী না করে জাতি হিসাবে কি আমরা এর জন্য দায়ী নই? সম্মানিত দর্শকবৃন্দ, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি আপনাদেরকে ছাড়া অনুষ্ঠান বাঁচে না। আশা করি আপনারা থাকবেন। ছোট্ট একটা বিরতি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দর্শক শ্রোতাবৃন্দ, এত রাত জেগে আপনারা এখনো আমাদের সাথে আছেন, এজন্য বিশেষ ধন্যবাদ। এবং আমাদের সাথে আছে আজকে 2 জন অত্যন্ত বিজ্ঞ আলোচক। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, এখন আবার আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমেই কর্নেল দিদার, আপনি জানেন যে শেখ হাসিনা রয়টারকে দেয়া যে সাক্ষাৎকার, যে আমি ডিসেম্বরে উনি আসবেন এবং ফেরার পর উনি আইন এবং অন্যান্য প্রক্রিয়া মোকাবিলা করবেন, এর উপরে আমি সংক্ষেপে বলার জন্য বলছি। বিএনপি প্রতিক্রিয়া দিয়েছে, বিরোধী দল দিয়েছে, এনসিপি দিয়েছে তাদের নিজ যেগুলো আপনারা সবাই জানেন। এবং আইনমন্ত্রী বলেছে যে ওনার এই সুযোগ নাই, উনি আসলেই অ্যারেস্ট হবেন এবং মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত থাকতে হবে। জনগণ হয়তো এটা নিয়ে ভাবছে, আর এই ধরনের আসা যাওয়ার কথা কিন্তু একাধিকবার উনি বলেছেন। রাজনৈতিকভাবে ওনার দল এখনো টিকে আছে, দলের নেতারা নাই। আমরা যে আগে আলোচনা করলাম সেখান থেকে শুরু করে আপনি এই বিষয়টা যদি একটু। ধন্যবাদ। আমি এই আলোচনায় যাওয়ার আগেই, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার ব্রাদার সাকিব ভাই, আমি একটু 5 আগস্ট থেকে 8 আগস্ট 3 দিন, এই 3 দিনের ব্যাপারে একটা ক্রুশিয়াল টাইম। আমি নিজেও সেই সময় যেহেতু অ্যাক্টিভলি পলিটিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম, একটা কথা না বললে না হয়। সেনাবাহিনীর প্রধানের কাছে ওনারা কেন আসলেন? দরকারই বা কেন ছিল? কেন তাকিয়েছিলেন ওইদিকে? কেন তাকিয়েছিলেন ওখানে? পলিটিক্যাল ফোর্সের জন্য সেনাবাহিনীর কাছে অত কোনো দরকার ছিল না। আপনার যাওয়াতেই তো দরকার ছিল না। যখন আমরা সিদ্ধান্ত নিলেন, সেনাবাহিনীর প্রধান যখন তাদেরকে
দাওয়াত দিলেন, তারা সবাই গেলেন। সেনাবাহিনীর প্রধানের যে পদ, এই পদে থেকে সেনাবাহিনীর প্রধানের কিছু নৈতিক কিছু দায়িত্ব আছে। একটা সরকার পতন হয়ে গেছে, পতন হলো, পালিয়ে গেছে, পদত্যাগ করে নাই, একটা সরকার দেশ থেকে পালিয়ে গেছে, সরকার তার পুরো মেকানিজম সহ, বিচারকরাও নাই, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেশের সার্বভৌমত্বের যিনি প্রতীক, যিনি বহন করেন এই সেনাবাহিনী, দায়িত্ব থেকে যায়। সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান, তিনি সইমোটে, যেটাকে কোর্টে বলে, মানে সুমোটো জি, সুমোটে যে বিচারপতি আর কি আপার। তো সেনাবাহিনীর প্রধান তার সিনিয়রদের, তার ইমিডিয়েট কমান্ডের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে এই সময় সেনাবাহিনীর কিছু ভূমিকা আছে। উনি ইচ্ছে করলে সেটা মার্শাল ল ডিক্লেয়ার করতে পারতেন, তাহলে দেশ আবার পিছনে চলে আসতে দিতে পারত, দেশের সর্বময় ক্ষমতা উনি নিয়ে নিতে পারতেন। উনি বললেন যে না, আমি সবার সাথে আলোচনা করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সরকার গঠনের যে প্রক্রিয়া, আমি সেখানে অবদান রাখতে চাই। সবাই আসলো, আলোচনা হলো, অনেক আলোচনা সেখানে হয়েছে। পরবর্তী সময়ে ব্যক্তিগত পর্যায়েও সেনাপ্রধানের সাথে আমার সেনা ভবনে বসে কিছু আলোচনা হয়েছে। মানে অবসরপ্রাপ্তদের সাথে উনি পরামর্শ করেছেন, রাওয়ার সাথে, অনেকের সাথে করেছেন, পেয়েছেন করে পরামর্শটা। উনি সিদ্ধান্তে পৌঁছেন যে দেশকে আমরা একটা সাংবিধানিক পথে যদি না রাখি, তাহলে জাতিসংঘে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, 80-82টা দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, যেখানে সাকিব ভাই কাজ করে আসছেন বেইজিং বা দেশের ভিতরেও একটা আমাদের এখানে প্রায় শখানেকের কাছাকাছি এমবেসি এখানে কাজ করে। তো সবার কাছেই আমাদের একটা জবাবদিহিতার জায়গা আছে। সেখান থেকে সেনাপ্রধান সিদ্ধান্ত নিলেন যে আমরা একটা সাংবিধানিক পথ খুঁজতে হবে। সংবিধান তো বলবৎ আছে, কিন্তু সেই সময়ের যারা রাজনীতিবিদরা ওনার সাক্ষাৎ করলেন, সবাই মিলে যদি সিদ্ধান্ত নিতেন যে আমরা একটা বিপ্লবী সরকার করতে চাই, তাহলে কিন্তু হয়তো পরিবেশটা ভিন্ন রকম হতে পারত। সে পথে তারা তো গেলেন না গিয়ে তারা বঙ্গভবনে শপথ নিলেন, তারা আবার সেই সংবিধানের সেই রাষ্ট্রপতির অধীনে নিলেন। তাহলে হলো কি, আমি মনে করি সেনাবাহিনীর অবস্থান থেকে এই পদক্ষেপ ঠিক আছে, কিন্তু বিপ্লব যারা সংগঠিত করলেন, অল পলিটিক্যাল এলিমেন্টস, অল পলিটিক্যাল পার্টি, তারা যদি আলাদা করে সেনাবাহিনীর বাইরে গিয়ে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিতে পারতেন যে আমরা এই প্রেক্ষাপটে একটা বিপ্লবী সরকার গঠন করব। সেই মিটিংটাই তো স্যার ছাত্র প্রতিনিধি ছিল না। আমি সেই কথাটাই বলছি, এটা আমাদের একটা রাজনৈতিক ভুল, যার কারণে আজকে আমরা একটা কিছুটা জগাখিচুড়িমূলক অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করব, আমরা কিভাবে এটা করব, কিভাবে ওটা করব, ডিবেট তৈরি হয়েছে। ছাত্রদের মতামত ওখানে পাওয়া যায়নি। যদি এটা বিপ্লবী সরকার হতো, সংবিধান স্থগিত হয়ে যেত, নতুন করে সাংবিধানিক কাঠামো তৈরি করার প্রেক্ষাপট তৈরি হতো, এবং নতুন করে একটা ব্লাড ফ্লো করার একটা সুযোগ তৈরি হতো, সম্ভাবনা ছিল, যেখান থেকে আমরা সরে গেছি। তারপর আমি বলবো যে উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার সাকিব ভাই, আমরা সেনাবাহিনীর প্রধানকে এখানে আর আনতে চাই না। আমরা এখন আমার মনে হয় সেনাবাহিনীর প্রধান যেটা করেছেন সেই সময়ের প্রেক্ষাপটে বেস্ট। এখন আমরা আমরা এরপরে চলে আসি শেখ হাসিনার দেশে ফেরার যে বিষয়টা, আজকের আমরা আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল বিষয় বলে আমি মনে করি। আমার সূচনা বক্তব্য আমি বলেছি, বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে পত্র দিয়ে বলেছেন যে আমাদের দেশ থেকে যারা পালিয়ে গিয়ে আপনার দেশে অবস্থান করছেন, বেগম ম্যাডাম শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে আপনারা আইনগতভাবে আমাদের কাছে, ওরা কিন্তু প্রাক্তন বলে না, ওরা কিন্তু বলে এখন উনি না, আমাদের কাছে উনি প্রাক্তন, আমাদের কাছে প্রাক্তন, আমরা তাই বলবো। তো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনার ফেরত পাঠান, এটা সরকারিভাবে পত্র দিয়ে কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে চাওয়া হয়েছে। তাহলে এই সরকারের এখন দায়িত্ব হলো, উনি যদি ফিরে আসেন, যখনই আসেন, উনি দলবল নিয়ে আসুক বা একা আসুক, সবাই একত্রে আসুক, দেশের শৃঙ্খলা যাতে বজায় থাকে, দে শুড বি ভেরি কেয়ারফুল, যাতে দেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং উনি আসার পর আইনগত কি হবে,
আমি যতটুকু বুঝি এবং অন্যান্য আইনবিদদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হলো কি, উনি এয়ারপোর্ট দিয়ে আসুক বা ল্যান্ডপোর্ট দিয়ে আসুক, আসার পরে তাকে সরাসরি আদালতে হাজির করতে হবে। এই পোর্টের থেকে আদালতে নেওয়ার দায়িত্ব কার? পুলিশের, সরকারের। হ্যাঁ। পুলিশ তো একটা element, পুলিশ সরকারের। হ্যাঁ। তাহলে তাকে ওনার উপরে যাতে করে কোনো ধরনের আক্রমণ না হয়, নিরাপদে নিরাপদে উনি যাতে করে আদালতের আশ্রয় যেতে পারেন। উনি নয়, ওনার সহযাত্রী যারাই থাকুক না কেন, সবাইকে আদালতে, যদি যাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে সবাইকে আদালতে হাজির করা, এটা তাদের দায়িত্ব। এটা তো নির্বিঘ্নে হতে পারে। আইনের শাসনের প্রতি জনগণ এবং সারা বিশ্ব তাকিয়ে থাকবে, এখানে যাতে করে কোনো বিচ্যুতি না ঘটে, আমি একটা প্রত্যাশা এটা রাখলাম। সেকেন্ড হলো, এটাতে একটু আমার আছে, সংযোগ করতে চাই। আপনি দুইটা পদ বলেছেন, কিন্তু সোশ্যাল মিডিয়া এবং জনসমক্ষে যে আলোচনাগুলো হয় সেখানে শোনা যায়, বা একটা বিশেষ দেশ এটা প্রচারও করছে, উনি একা যাবেন না, ওনার দলবল নিয়ে যাবেন না, উনি অস্ত্রশস্ত্র নিয়ে, একটা শক্তি নিয়ে এই দেশে ঢুকবেন, এটাও কিন্তু প্রচার হচ্ছে। আমি আপনাকে সেই বলি, জায়গায় আমাদের দায়িত্বটা কি? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, কোনো অস্ত্রের ভয় এই বাঙালি করে না। বিদেশি কোনো অস্ত্রের ভয় দেখে আমাদেরকে লাভ হবে না। এই দেশের 18 থেকে 20 কোটি মানুষ, পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবেলা করার জন্য আমরা কিন্তু এক এবং অভিন্ন আছি। মুক্তিযোদ্ধা দেশের জন্য, এটা আমি কোনো দেশের নাম বলতে চাই না, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোন শক্তি এই দেশকে, এই বাঙালিদেরকে দাবিয়ে রাখার যে টেন্ডেন্সি যদি কেউ দেখায়, আমি মনে করি ইট ইজ দেয়ার রং অ্যাসেসমেন্ট। ব্রিটিশরা ফেল করেছে, নোবডি ক্যান ডু ইট। পাকিস্তান ফেল করেছে। এই 18 কোটি দেশের মানে মানুষকে আমরা দেশের স্বার্থে আমরা কিন্তু এক হয়ে যাই। আমাদের মধ্যে অনেক বিভেদ থাকতে পারে, আমাদের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে, একে অন্যের বিরুদ্ধে কথা বলি, এই করি সে করি, কিন্তু দেশ সামগ্রিকভাবে দেশের স্বার্থ যখন থাকে আমরা এক হয়ে যাই এবং এক হয়ে যাবে। তো এখানে যেটা আপনি মূল বিষয়টা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তন, আমি মনে করি এখানে কোনো সিস্টেমে কাজ করবে না। তাকে বৈধভাবে বাংলাদেশে আসতে হবে, বৈধভাবে, এবং ফেরারি আসামি হিসেবে, এবং উনি আসবেন একজন আসামি হিসেবে, কারণ হচ্ছে কি ইতিমধ্যেই ওনার ব্যাপারে আদালত রায় দিয়েছে। সুতরাং উনি বৈধভাবে আদালতে উনি আসুক, আদালতে এসে আদালত যে সিদ্ধান্ত ওনাকে দেয়, আদালত যদি মনে করে যে ঠিক আছে আমি তাকে জামিন দিয়ে দেবো, গভর্নমেন্ট শুড অ্যাকসেপ্ট ইট। আর যদি মনে করে যে না তাকে আমি জেলে পাঠাবো, উনি জেলে যাবেন। আদালত যদি মনে করে যে ঠিক আছে কোনো একটা বাড়িকে সাবজেল ঘোষণা করবো, আদালত বলবে। আদালতের এখতিয়ারভুক্ত যে নির্দেশনা দেওয়া হবে, সরকার যাতে করে সেটাকে অক্ষর অক্ষরে পালন করে দেশের মানুষকেও আপনার অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব, দেশে আর কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। শেখ হাসিনা এখন একজন ব্যক্তি, আমি আবার প্রধানমন্ত্রী একজন ব্যক্তি, উনি যাতে ওনার বৈধ রাইটটা উনি পান, দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়। আওয়ামী লীগের যারা ফলোয়ার আছে তাদের প্রতি আমরা অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করবো যে প্লিজ দেশ আর কোনো বিশৃঙ্খলার দিকে যায় না, আইনগতভাবে যেটা হওয়ার দরকার সেটা যাতে করে হয়। ধন্যবাদ স্যার, আপনাকে খুব সুন্দরভাবে বলেছেন স্যার। স্যার আপনাকে আমি এখন বলতে চাই, 2 বছর আগেও যেই ব্যক্তিটি এই 18 কোটি 19 কোটি লোকের ঘৃণিত একটা ব্যক্তি ছিল, তার আগে 15-16 বছর নির্যাতিত করেছে আমাদেরকে, এখন এই আগমনের সময়ে কি ওনার এই ইমেজ পরিবর্তন করে একটু ভালো মানুষই বা একটু চেঞ্জ হয়েছে কি মানুষের মধ্যে, সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে বিভিন্ন ভাবে যেটা প্রোপাগান্ডা করে একটা সিচুয়েশন তৈরি করা হলো, আমরা কি ইতিহাস ভুলে ওনাকে আবার ওইভাবে লাল কার্পেট দিয়ে কেউ কেউ বলে যে গ্রহণ করা হবে, সেলিউট দিয়ে রিসিভ করা হবে, অনেক গণ্যমান্য লেখকরা বলছে, এটা বিশিষ্ট দেশ থেকে, আপনি কি মনে করেন? জি ধন্যবাদ। আমি খালি বলতে চাই যে যখন বিপ্লবটা হইলো, বিশেষ করে ধরেন জুলাই মাসের এই যে 15-16 থেকে 5 পর্যন্ত, বিপ্লবের মাসেই আমরা আছি, 2 বছর হয়ে গেছে। বিপ্লবটা যখন হচ্ছিল, যখন এই বাচ্চারা নেমে গেছে রাস্তায়, বাংলা ব্লকেট থেকে শুরু হলো, তখন বাংলাদেশের কতজন মানুষ শেখ হাসিনার পক্ষে ছিল? আমরা জানি এর আগে কিন্তু জানুয়ারিতে ইলেকশন হলো, সেই জানুয়ারিতে কিন্তু 1% বা 2%ও যায় নাই, কারণ আমি তখন হিসাব করছি 2% মানুষ কিন্তু যত লোক, এত লোক কিন্তু কম না, 2% অনেক, তো সেইটাও যায় নাই। তাহলে আমি যেটা বলতে চাই যে ওই সময় আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তাদের 90% হাসিনাকে পছন্দ করছিল না, হাসিনার এই কাজগুলো পছন্দ করছিল না। হ্যাঁ, তাদের মধ্যে একটা দলীয় ভাব আছে,
কিন্তু তারাও এই দুর্নীতি পছন্দ করছিল না, তারাও এই কিন্তু ইলেকশন হবে এটা পছন্দ করেনি, আমি যেটুকু বুঝি। রাইট। এবং অনেকেই আওয়ামী লীগের সমর্থক অনেকেই তখন হয়তো কি করেছে, মানে কারা কারা ছিল হাসিনার পক্ষে, তখন ছিল হাসিনার পক্ষে ছিল পুলিশ, ছিল র্যাব, এরকম কয়েকটা সাংবাদিক। সরকারি সাংবাদিক, কারণ তারা নিজেদের কিছু সাংবাদিক যারা, সাংবাদিক, কিছু বিশিষ্ট সাংবাদিকরা, কিছু ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই তো। আর কিন্তু কেউই কিন্তু ওনার হয়ে যুদ্ধ করছে না। না। সো এরপরে যেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই যে আওয়ামী সমর্থক যারা, মানে আওয়ামী সমর্থকটাকে আমি এটাকে আরেকটু ব্যাখ্যা করতে চাই, আসলে এটা আওয়ামী সমর্থক না। আমাদের দেশের জনসংখ্যার একটা বিরাট অংশ আছে যাদের কাছে বাংলা সংস্কৃতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, নাচ, গান, কবিতা, গল্প, এটা একটা সাংস্কৃতিক বিষয়টা বিরাট, পল্লীগীতি। হ্যাঁ, এই অংশটা তারা হয়তো গিয়ে, তারা অত্যন্ত অনেকে ধার্মিক, কিন্তু তারা ধর্ম নিয়ে রাজনীতি মনে করেন না। আমাদের দেশের একটা আলাদা ইয়ে আছে। এই যে গ্রুপটা, এই গ্রুপের অনেকেই কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করে, কিন্তু তারা আওয়ামী লীগের দুর্নীতিকে সাপোর্ট করে না, কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, কারণ আওয়ামী লীগ ছিল বাংলা সংস্কৃতির, বাঙালি সংস্কৃতির ধারক বাহক। এখন আমি মনে করি যে ইউনূস সাহেব, যিনি বাংলাদেশী সংস্কৃতির ব্যাপারে আমি মনে করতাম এবং আমি মনে করি যে উনি এটা বুঝেন, উনার যেটা উচিত ছিল যে এটা সবাইকে একসাথে রাখা। কিন্তু এখন কি হয়েছে, আওয়ামী লীগকে নিয়ে খেলা হলো একটু, ওনাদের ভোটার নিয়ে। এখন বিএনপি চলে গেছে, যে সংস্কার যেহেতু করতে চাচ্ছে না, বলছে যদিও মুখে করবে, সংশোধন কমিটি করেছে, কিন্তু এটা নিয়ে জামাতের মধ্যে হয়ে গেছে। এখন যেটা হয়েছে, বিপ্লবটা একটা এমন মনে হচ্ছে যে একমাত্র দল হচ্ছে জামাত ইসলামী, যার সাথে এনসিপি আছে, এরাই হচ্ছে বিপ্লবের পক্ষের, আর কেউ নেই। কিন্তু আসলে এই বিপ্লবটা ছিল, আরেকটা বড় জিনিস বলার দরকার আছে, এই বিপ্লবে নারী শক্তির কিন্তু একটা বিরাট আমরা অগ্রণী ভূমিকা দেখেছি। হ্যাঁ, আমাদের এখানে যেটা মেইন যুদ্ধ হয়েছে সেটা হচ্ছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়িতে কারা করেছে? যাত্রাবাড়িতে করেছে আমার মাদ্রাসার যে সন্তানরা পড়ে, এবং ওখানকার মানুষ কিন্তু একটু ধার্মিক, আমাদের ধার্মিক মানুষ আছে। এদেরকে সারা জীবন এই যে হাসিনার সময় 15 বছর রীতিমতো অসম্মান করা হয়েছে, রীতিমতো অপমানিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তাদের বাচ্চারা ভয়ে ভয়ে বড় হয়েছে। আমি মনে করি এই গ্রুপটাকে আমরা, আমাদের ধর্মীয় গ্রুপকে আর কোনোদিনও অসম্মানিত হতে দিতে চাই না, বিপ্লব যেভাবে মনে করেছে। কিন্তু বিপ্লব কিন্তু অন্য কাউকে অসম্মানিত করতে চায় নাই। আমরা কি করলাম এখন? বিপ্লবটা দেখেন কোন দিকে চলে গেছে। বিপ্লবটা চলে গেছে যে হয় জামাত ইসলামী অ্যান্টি উইমেন হয়ে গেলাম, নাকি আমরা কি একটু ধার্মিক দিকে চলে যাচ্ছি কিনা? নো, আমাদেরকে আবারও যেটা করতে হবে, আমি মনে করি যে এটা ছিল ভারতের প্রতীক। এখানে কোনো বিদ্বেষ ছিল না, রাগ ছিল কিন্তু বিদ্বেষ ছিল না। এবং দেখেন, এই বিপ্লবের আগে আওয়ামী লীগ বলতো না যে 5 লক্ষ লোক মারা যাবে, কে বলতো না? ওরা নেতারা বলতো না 5 লক্ষ, 5,000 মারা গেছে, 500 মারা গেছে, কেউ তো মরে নাই। সেরকম কেউই মরে নেই, হয়তো পুলিশের কয়েকজনকে মারা হয়েছে বিপ্লবের সময়, কিন্তু আওয়ামী লীগের কয়েকজনকে মারা হয়েছে, সেলিম খান ছাড়া বা এরকম একটা কেস ছাড়া। সো আমি মনে করি যে এটা একটা ভালো জিনিস ছিল, বিপ্লবটা একটা গ্রেট থিং ছিল। আমি মনে করি যে এখন এই বিপ্লবের পক্ষে আবারও আমরা যারা সবাই বিপ্লবের ছিলাম, আমাদেরকে আবার দাঁড়াইতে হবে। এবং এখানে আমার মনে হয় যে এক ধরনের এটা বাংলাদেশের ঐক্য তো দরকার আছে, আমাদের সবাইকে তো একসাথে থাকতে হবে। সো এইখান থেকে হাসিনা, আমি মনে করি হাসিনা এখানে আসে না, এটা হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতিকে আমাদের করা, এটি হচ্ছে আমাদের রাজনীতি। ধন্যবাদ। হাসিনা ফিরে আসলে, ও আচ্ছা, হাসিনা ফিরে আসা, হাসিনা ফিরে আসবে না। আচ্ছা, হাসিনা ফিরে আসবে না, যদি আসতো সে চলে আসতো। এটা আজকে বলার কারণ হচ্ছে স্টান্ট, এটা পলিটিক্যাল স্টান্ট। ধন্যবাদ। এটা ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সশস্ত্র বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী তারা 71-এ, যারা ভেটারান, 71-এ দেশকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে, 90-এ করেছে, 24-এ করেছে। সুধীবৃন্দ, বর্তমানেও মাত্র কয়েকদিন আগে তারা সেনা ছাউনিতে ফিরে গিয়ে আবার বন্যার কারণে তারা মাঠে আছে। আমি আশা করি আপনারা তাদেরকে সহযোগিতা দেবেন, তাদের সাথে কাঁধ মিলিয়ে দেশের কাজ করবেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, থাকবেন আশা করি আমাদের সাথে। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আমাদের সাথে
আজকে অত্যন্ত দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলছেন এবং আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা শেষ বক্তব্য শুনব। শেখ হাসিনা ফিরে আসবে, আসবে না, এটা নিয়ে একটা, যেমন সাকিব ভাই বলেছেন উনি আসবেন না, অনেকেই মনে করেন আসবে না, আবার অনেকে মনে করতে পারে আসবে। কিন্তু শেখ হাসিনা যদি সত্যি সত্যি এসে যায়, কি তার পরিণতি হবে? বাট এই যে রাজনৈতিক বক্তব্য আসছি, এটা কি আরেকটা জাতীয় ঐক্যের সূচনা করে দিতে পারে কিনা? আপনার মন্তব্য কি? প্রথমত হচ্ছে আমি সাকিব ভাইয়ের সাথে একটা দ্বিমত পোষণ করতে চাই। সাকিব ভাই বাড়ি সার্টিফিকেট বললেন যে শেখ হাসিনা আসবে না। আসলে আসা না আসার বিষয়টা এটা শেখ হাসিনা এবং তার দলের একটা সিদ্ধান্তের বিষয় আছে এখানে। আমি মনে করি শেখ হাসিনা এই প্রেক্ষাপটে হয়তো আসবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা বলতে চাই তার আসা উচিত। উচিত কেন? যদি তিনি নিয়মতান্ত্রিক রাজনীতির কথা বলেন, উনি যদি বলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি এই দেশ মাটি মানুষের আমি একজন, তাহলে দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে তাকে এসে বিচারের মুখোমুখি হওয়াটা তার জন্য দরকার। সেই প্রেক্ষাপটে তার আসা উচিত। কিন্তু দেশের মানুষ কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রহণ করার জন্য রেডি না। এই জায়গাতে আমি সাকিব ভাইয়ের সাথে একমত। দেশের আপামর জনসাধারণের বেশিরভাগ মানুষ কিন্তু চায় না শেখ হাসিনা দেশে আসুক। আসলে দুটো কারণ হবে। একটা কারণ হচ্ছে কি, একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। দেশের মানুষ আর কোনো বিশৃঙ্খলা চায়নি। অনেক রক্তপাত হয়েছে, অনেক মানুষের আত্মহত্যা হয়েছে। সাকিব একটু আগে যেটা বললেন, আমি আমাদের যারা যুদ্ধাহত, জুলাই যুদ্ধাহত, ওদেরকে দেখার জন্য আমি বারবার হসপিটালে গিয়েছি। আপনাকে আজকে বলতে চাই মেজর আফসারি, ওখানে যাওয়ার পরে আপনি চোখের পানি রাখতে পারবেন না। এখন ওই যে মুখ বিকৃত হয়ে কারো গেছে, পা পচে যাচ্ছে, মুখ নাই, নাক কারো নাই। চোখের অর্ধেকটা চলে গেছে, কারো হাত এভাবে বাঁধা আছে, কারো ওখানে কাতরাচ্ছে। বেশিরভাগই সাধারণ মানুষ, তাদের সংসার চলছে না, ভাই বোনদের লেখাপড়া চলছে না, মানে একটা বিশ্রী অবস্থা। এটা সরকার একটা প্রায়োরিটি হওয়া উচিত। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারের যারাই আমার এই বক্তব্যগুলো শুনবেন তাদেরকে অনুরোধ করব, সাকিব ভাই বলছেন ওদের জন্য একটা বিশাল বাজারের ব্যবস্থা করেন। উন্নয়ন আগামী 5 বছরের দরকার কম করেন। প্রধানমন্ত্রী কিন্তু এই মানুষগুলোকে সুস্থ জীবনধারে ফিরে আসার জন্য আপনার যত টাকা লাগে, দেশবাসীর তো টাকা, সেই টাকা আপনাকে 100 কোটি লাগুক, 1000 কোটি টাকা লাগুক, তাদের পিছনে ব্যয় করে আপনি তাদেরকে সুস্থ ধারায় নিয়ে আসুন। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা যখন বাংলাদেশে আসবেন, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি আমার আগের বক্তব্য বলেছি। এই ব্যাপারে দেশবাসী, সরকার যাতে করে সবাই এক থাকে, যে কোনো বিশৃঙ্খলা যাতে দেশের মধ্যে না। এখানে একটু যুক্ত আর যদি আসে, একটা শেষ করছি, হ্যাঁ। যদি উনি আসেনও, এই জুলাই বিপ্লবী যারা আছেন, আমরা সবাই মিলে যাতে করে আমরা এক থাকি। কোন জায়গাতে? যে জাতীয় স্বার্থে ইউনাইটেডলি আমরা দেশের মধ্যে বিশৃঙ্খলা হতে দিব না, কিন্তু তার আইনি যতটুকু সহায়তা তার পাওয়া দরকার, আমরা চাই বিচার তার হোক। তো বিচার হইতে গেলে তার তো দেশে আসতে হবে। বিচার প্রক্রিয়ায় যদি তাকে অংশগ্রহণ করতে হয়, তাকে কোর্টে হাজির হইতে হবে। তা আমরা যদি কোনো বাধাগ্রস্ত করি, তাহলে কিন্তু এটা সারা পৃথিবীর কাছে কিন্তু আমরা আবার একটু ব্যাকফুটে চলে যাব। সুতরাং উনি আসবেন কি আসবেন না আমি জানি না। যদি উনি আসেন, তাহলে তার আইনি প্রক্রিয়া ফলো করে, যেটা আগে বলেছিলাম, এগুলোকে সরকারকে এবং আমরা দেশবাসীকে এটা নিশ্চিত করতে হবে। এবং উনি যদি এসে যান, আমি মনে করি এই জুলাই বিপ্লবী আমরা যারা ছিলাম, আমরা সবাই কিন্তু আবার দেখবেন এক হয়ে যাবে, শুরু হয়ে গেছে বোধহয়। এবং এক হবে কিসের জন্য? শেখ হাসিনা 17 বছরের যে দুঃশাসন, আমরা ফেসিস্ট বলি বা আমরা তাকে এখন এক বলি, যাই বলি না কেন, তার যে দুঃশাসন, মানুষ সেখানে ফিরে আর যাবে না, কখনো যাবে না। এই ব্যাপারে দেশবাসী একমত থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। এবং তিনি যদি আসেন, তাহলে আমি মনে করি এখন মানুষের মধ্যে পলিটিক্যাল এলিমেন্টগুলোর মধ্যে এক ধরনের মানে গ্যাপ আছে, একটু গ্যাপ হয়ে যাবে। এই গ্যাপটা আরো বেশি সুসংগত হবে, মানুষের মধ্যে ঐক্য তৈরি হবে। এটার সাথে একটা প্রশ্ন আপনাকে সম্পর্ক করতে চাই। অনেকের ধারণা যে আওয়ামী লীগ করাটাই অপরাধ ছিল না, আবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আবার শেখ হাসিনা পালিয়ে যে গেছেন ওনার আত্মীয় স্বজনে, ওনার কাছের কিছু লোক নিয়ে, ওনার কর্মীদেরকে রেখে। অনেকে মনে করেন যে আওয়ামী লীগ করাই অপরাধ না, কিন্তু একটা স্বৈরাচার পলিটিক্যাল পার্টি যদি
দেশে গড়ে ওঠে তার প্রত্যেকটা সদস্য থেকেই দায়ী নিতে হবে, কারণ তার সচেতন নাগরিক এবং সদস্য। এই বিষয়টা কিন্তু সমাজে একটু আলোচনা আছে, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা খারাপ দলের সাথে তোমার যাওয়াটাও আগে বিবেচনা করেছি, এটাও একটা অপরাধ। আপনি কি বলবেন? রাইট, আওয়ামী লীগ করাটা কারো অপরাধ নয়। আপনাকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের একটা ঐতিহাসিক তার ভূমিকা আছে। আপনি সেই 49 সালে তাদের গঠনের পর থেকে আরম্ভ করে তারা এই দেশ পরিচালনার দায়িত্ব বারবার পেয়েছে। এটা পাকিস্তান আমলে তারা আওয়ামী লীগ দায়িত্ব পেয়েছে এবং মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ একত্রিতভাবে ভূমিকা রেখেছে। তাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে এবং ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হোক বাকশালের মাধ্যমে বঙ্গবন্ধুর এখন নায়কতন্ত্রের সৃষ্টি হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের পতন হয়। এটা যেরকম করে সত্য, ওখান থেকে শিক্ষা নেয়নি তো আওয়ামী লীগ, নেয়নি বলেই আবার আমরা এই 5 আগস্টের সৃষ্টি এবং শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের একটা দুর্বিষহ চিত্র দেশের মানুষের মনের মধ্যে গেঁথে আছে। এখান থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো ভেরি ডিফিকাল্ট। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে আবার ফিরতে হচ্ছে সাকিব আলী স্যার, আপনি শুনলেন কথা, আমরা শেষ করে নিয়ে আসবো আপনার কথার মধ্য দিয়ে। এই যে পরিস্থিতিটা একেবারে 5ই আগস্ট থেকে আজকে রাস্তায় ছাত্রছাত্রী, এটার জন্য পজিটিভ চিন্তা আমরা কি করতে পারি? পজিটিভ চিন্তা তো মানে যেটা কথা হচ্ছে চিন্তা তো পজিটিভ করি, কারণ আমি যেভাবে করি, আপনি আপনার কাজ করেন, আমি এখানে কাজ করি, দিদার ভাই কাজ করেন। আমি সাধারণত কথাই বলি মেইনলি। তো আমার বিষয় যেহেতু কথা বলা, আমি আমার কথা বলাতে আমি যেভাবে চিন্তা করছি, আমি যেভাবে পর্যবেক্ষণ করছি, আমি বলে যাচ্ছি। সুতরাং আমার মনে হয় এটাই আমার কাজ। আই এম নট এ পলিটিশিয়ান বাই দ্যাট, মানে ওই রকম ভাবে কোনো রাজনীতি না, কূটনীতিক সরকারি রাষ্ট্রযন্ত্র বুঝি, কিন্তু তারপরে রাজনীতি ওই রকম ভাবে রাস্তার রাজনীতি তো আরো হয়। সুতরাং আমরা করে যাচ্ছি। এই যে আজকে যেটা কথাটা তুললাম আপনাকে, আমি যে আপনাকে বললাম যে এই যে বিপ্লবকে জামাতিফিকেশন করা যাবে না, এবং হ্যাঁ জামাতের দল হবে একটা বিরাট পলিটিক্যাল ভ্যানগার্ড হয়ে গেছে বিপ্লবে, কিন্তু অন্যদেরকেও আসতে হবে এবং আমরা একসাথে হব। তো আমি মনে করি একটা জিনিস কি, ডেমোক্রেটিক বাংলাদেশে বা ডেমোক্রেটিক এনি কান্ট্রিতেই, যে কোনো কান্ট্রিতেই সরকার একটা পথে যায়, সরকারের বিপক্ষে যারা ডিসিডেন্টস তারা তার মানে আপনার বিরোধিতা করে। এই বিরোধিতা আর সরকারের পক্ষতা, এই দুটোর মধ্যে যে একটা সংঘাত বল বা একটা কনফ্লিক্ট হয়, বা এটার মধ্যে একটা মিক্স হয়, ডায়ালেকটিক হয়, এটা একটা ডেভেলপ করে এবং ডেভেলপ করে এটাতে যাবে। সুতরাং আমি মনে করি যে এখনো আমরা পুরানো পদ্ধতিটা রেখেছি, পুরানি পদ্ধতিটা এখনো ভেঙে পড়ে নাই, মানে ভেঙে পড়ে নাই, বা নতুন পদ্ধতি, বা এভাবে বলি পুরাতন পদ্ধতিটা ভেঙে পড়েছে কিন্তু নতুন পদ্ধতি এখনো সৃষ্টি করা হয়নি। আমরা হচ্ছে ওই দুটার মাঝখানের সময়, আমাদেরকে এই কথাগুলো বলে যেতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ করলে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধীবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনলেন। কোন স্বৈরাচার সরকারের প্রধান দেশ থেকে পালিয়ে গেলে ফিরে এসেছে এমন ইতিহাস নেই, এবং এরকম ইতিহাস খুব বেশি নাই। এমনকি যারা 2-1 জন ফিরে আসতে পেরেছেন কিন্তু তারা দায়িত্ব পাননি। ভবিষ্যৎ বলে দেবে শেখ হাসিনার পরিণতি কি হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে শেখ হাসিনা এবং তাকে আশ্রয় দানকারী ভারত, ওদের উপর অনেক কিছু নির্ভর করছে আমাদের দেশের শান্তি। আমরা শান্তিপ্রিয় জাতি, আপনারা যারা দেখছেন শুনছেন সবাই শান্তি চাই। আমাদের শান্তি থাকবে অখণ্ডিত। কেউ আমাদের যদি শান্তি বিনষ্ট করতে চায়, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে তা প্রতিরোধ করব। আর আমরা সেই যে মুক্তিযুদ্ধ শেষ হয়েছে 16ই ডিসেম্বর 1971 সাল, কিন্তু মুক্তির যুদ্ধ তো চলছে। তাই আমরা মুক্তির কথা প্রতিনিয়ত বলে যাব। প্রতিদিন আমরা এটা চিন্তা করব, আপনারাও চিন্তা করেন। দেশের মুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের মুক্তি অত্যন্ত প্রয়োজন, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক মুক্তি আমাদের দরকার। প্রতি শুক্রবার রাত 11টা হলেই আমরা এই মুক্তির কথা নিয়ে আসব আপনাদের সামনে। আমি মেজর আমিন আহমেদ আফসারী। আপনাদেরকে ধন্যবাদ, আমার আলোচক বৃন্দ আপনাদেরকে স্টুডিওতে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ, এবং আপনাদের কথা
আমি বিশ্বাস করি দেশের মালিক জনগণ এবং আমার দর্শক শ্রোতা মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।